আজকে আলোচনা করব গ্রামারে ক্লজ। ক্লজ জিনিসটা কি? এটা আমাদের বাক্যের একটা অংশ, আমরা যা লিখে রেখেছি পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ হচ্ছে কি একটা বড় বাক্যের একটা অংশ হবে। তাহলে বাক্যের একটা অংশ মানে কি, কারণ অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হবে। তো এখন সেই শব্দগুচ্ছ যাকে বলা হচ্ছে, সেই শব্দগুচ্ছের মধ্যে আমাদের কিন্তু একটা সাবজেক্ট পার্ট থাকবে, অর্থাৎ কর্তা পার্ট থাকবে, এবং হচ্ছে ভার্ব বা যদি আমি বলি যে প্রেডিকেট পার্টও থাকবে। তো এবারে সেই যে সাবজেক্ট আর প্রেডিকেট পার্ট সঙ্গে সঙ্গে সেই প্রেডিকেট পার্টে আমরা যে ভার্বটা পাবো, সেই ভার্বটা আবার দু প্রকার হতে পারে। একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ যাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াগুলো কোনগুলো? যাদের কাজ নিজেরা সমাপ্ত করতে পেরেছে, বুঝতে পেরেছি। আর অসমাপিকা ক্রিয়াগুলো যেগুলো সাধারণত আমরা দেখে থাকবো যে দুটো ভাগে আমরা দেখে থাকবো, কোনো কোনো ভার্বের সঙ্গে পার্টিসিপল ফর্ম, ধরো আইএনজি যুক্ত রয়েছে, শুধু আইএনজি ফর্ম রয়েছে, ধরো কোনো একটা ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, ধরো সি ভার্বে ধরো গো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে এটা একটা আইএনজি ফর্ম, শুধু কোনো জায়গায় যদি এইটা রয়েছে, তাহলে ওটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ও কিন্তু শেষ হচ্ছে না ওর কাজটা, অর্থাৎ কাজটা এর সমাপ্ত হচ্ছে না। তাহলে এইগুলো হচ্ছে পার্টিসিপল যোগ হয়ে হতে পারে। পার্টিসিপল আবার তিন প্রকারের হয়, আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়ে হতে পারে। পাস্ট পার্টিসিপল হতে পারে, ধরো যেবার গান বলছি, গো ভার্বের 3 নম্বর গান, তাহলে 3 নম্বর। কিংবা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল হতে পারে, হ্যাজ বা হ্যাভ বিন বসে, হ্যাজ বা হ্যাভ বসবে এবং তারপরে বিন বসবে, আইএনজি বসবে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ধরো হ্যাজ গান, এটাকে বলা হচ্ছে তার পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তো কোনো কোনো জায়গায় যদি এই নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্টিসিপল থেকে থাকে, কিংবা ইনফাইনাইট থেকে থাকে, মানে কি ইনফাইনাইট মানে কি তার ভার্ব অসীম কাল পর্যন্ত চলবে, অর্থাৎ টু যুক্ত ভার্ব থাকবে, তো সেইটা হচ্ছে ইনফাইনাইট ফর্ম। তাহলে বাক্যের একটা অংশ হবে যেটা হচ্ছে ক্লজ বলা হচ্ছে। সেই ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে বা প্রেডিকেট অংশ থাকবে, প্রেডিকেট অংশের মধ্যে ভার্ব থাকবে। সেই ভার্বটা হতে পারে ফাইনাইট, হতে পারে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। তো সেটাকেই আমরা কিন্তু বলবো ক্লজ। তো এই ক্লজ অর্থাৎ একটা বড় বাক্য যদি বলি, ধরো একটা সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, একটা কর্তা, একটা ক্রিয়াপদ রয়েছে, একটা হচ্ছে অবজেক্ট রয়েছে, যেমন আই গো টু স্কুল, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা ছোট একটাই ক্লজ। এবং এই ক্লজটা, এবারে ক্লজগুলো আমরা ভাগে চলে আসছি, কোন ক্লজটা কি রকম ভাবে অর্থের উপর কার উপর নির্ভর করে সেটার উপর ভিত্তি করে আমরা ভাগ করবো। ধরো একটা বড় বাক্যের অনেকগুলো পার্ট খণ্ড রয়েছে, তো সেই খণ্ডগুলোর মধ্যে কোনো একটা অংশ যদি কারোর সাহায্য না নিয়ে নিজের অর্থ সে প্রকাশ করতে সক্ষম হয়ে থাকে, তো সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল পার্ট বা প্রিন্সিপাল ক্লজ পার্ট, বা কিংবা মেইন ক্লজও বলা হচ্ছে। সংক্ষেপে আমরা পিসি বা মেন এনসি এরকম ইউজ করে থাকি। আবার একটা পার্ট থাকবে, কোনো একটা বাক্যের অংশ থাকবে যেখানে কি হবে, সেইটার অর্থটা কিন্তু অন্য বাক্যের অংশের অর্থের উপর নির্ভর করবে, সেটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল বাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ বলে বলা হচ্ছে। অর্থাৎ সেই বাক্যাংশটার অর্থ অন্য বাক্যাংশের উপর নির্ভর করে। আর হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ বলে একটা জিনিস হয়, যেখানে যেই যে বাক্যাংশটা সমতুল্য, অর্থাৎ কোনো অংশে কম নয়, কেউ কারোর উপর নির্ভর নয়, দুজনই সমানভাবে অর্থ প্রকাশ করছে, সেই রকম হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। তো আমরা কয়েকটা উদাহরণ দিলে তোরা পরিষ্কার বুঝতে পারবি। তো আগে আমরা বুঝিয়ে নিচ্ছি। তো এবার প্রিন্সিপাল ক্লজ এর কোনো ভাগ নেই, সে একটা নিজেই যখন মত প্রকাশ করে, নিজের অর্থ প্রকাশ করে, তার কোনো ভাগ নেই। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, যে বাক্যের অংশটা অন্য কারোর উপর অর্থের জন্য নির্ভর করে আছে, সেই কিন্তু আবার 3 ভাগে তার রয়েছে। অর্থাৎ সে কখনো নাউনের মতো কাজ করতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। অর্থাৎ কোনো বাক্যাংশ যখন নাউনের মতো, পুরো অংশটা নাউনের মতো কাজ করছে, তাহলে তখন তাকে বলা হবে নাউন ক্লজ। আবার কোনো বাক্যাংশটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে একটা শব্দকে জেনেছি, তো একটা শব্দ গুচ্ছও কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ অনেক সময় বলা হয়, রিলেটিভ ক্লজ। আর একটা কি, আর এক প্রকারের শব্দগুচ্ছ বা যে ক্লজ বলছি, যেই ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করবে, আমরা অ্যাডভার্ব যে পড়ছি সেই অ্যাডভার্বের যে বিভিন্ন প্রকারের ভাগ রয়েছে, সেই ভাগের মতোই সেই পুরো শব্দগুচ্ছটাই কাজ করবে, তখন তাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এমন যখন বলছি নাউন ক্লজ, অর্থাৎ নাউন হিসাবে কোনো জায়গায় কোন কোন জিনিস বসে, কোনো একটা বাক্যের নাউন সাধারণত থাকে সাবজেক্টের পজিশনে থাকে, কিংবা অবজেক্ট পজিশনে নাউনগুলো থাকে। তো যখনই সেই নাউন ক্লজটা সাবজেক্ট পজিশনে, অর্থাৎ কোনো বড় বাক্য অংশ নাউন পজিশনেই বসে আছে সাবজেক্টের জায়গায়, তখন সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে নাউন ক্লজ। আবার কোনো অবজেক্ট পজিশনেও বসতে পারে, তখন সেই যে ক্লজটাকে তখন বলা হবে সেটা একটা নাউন ক্লজ, কিন্তু সেই অবজেক্ট পজিশনে তার আছে। আবার কোনো একটা নাউন, যেমন আমরা বলি কোনো একটা প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, যেমন আমরা হচ্ছে কি উইথ ডিগনিটি, মর্যাদার সঙ্গে আমাদের সম্মান রাখা উচিত,
ঠিক আছে, মর্যাদার সঙ্গে, উইথ ডিগনিটি। তাহলে ডিগনিটি একটা নাউন। তাহলে উইথের পরে ধর কোনো একটা প্রিপোজিশন নিয়ে কোনো একটা বাক্যাংশ বসেছে, সে যদি পুরো নাউনের মতো কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সে বসেছে। কিংবা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট কথাটা কি, আমরা যে বলেছি সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ বা সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া যেটাকে বলেছি, অর্থাৎ সেই অকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়ার অর্থাৎ যা কর্ম থাকবে, অর্থাৎ সেই ক্রিয়াপদটার অর্থ প্রকাশ করার জন্য ভার্ব মানে কর্তার সঙ্গে সঙ্গে যে কর্মটাকেও প্রয়োজন হয় সেটা সকর্মক ক্রিয়া। আর অকর্মক ক্রিয়ার কোনো কর্ম থাকে না, কিন্তু কি হয় কিছু জনকে নেয়, সে অর্থ পরিপূর্ণ করার জন্য কিছু অনকে নেয়। অর্থাৎ অকর্মক ক্রিয়া যখন কোনো একটা অংশ নেয় তখন তাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে একটা পার্থক্য কি, তাহলে যে কোনো সমাপিকা ক্রিয়া তার অর্থ সম্পূর্ণ করার জন্য যখন কোনো জিনিসকে নিচ্ছে সেটা হচ্ছে তার অবজেক্ট, আর কোনো অসমাপিকা ক্রিয়া সে তার অর্থ পরিপূর্ণ করার জন্য যখন কোনো কিছুকে নিচ্ছে সেটা কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে এটা অসমাপিকা ক্রিয়া, সরি বলছি সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা নয়, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, সরি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ অর্থাৎ অকর্মক ক্রিয়া যাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ অর্থাৎ অকর্মক ক্রিয়া যার কোনো কর্ম নেই সত্যিকারে, কিন্তু সেই অর্থ প্রকাশ করার জন্য যখন কোনো একটা পার্টকে নেয় তখন তাকে বলা হয় কমপ্লিমেন্ট। এবার সেই কোনো একটা ভার্বের সেই কমপ্লিমেন্ট হিসেবে কোনো নাউন ক্লজ থাকতে পারে। অ্যাপোজিশন টু এ নাউন। অ্যাপোজিশন মানে কোনো নাউনের পাশে কমা চিহ্ন দিয়ে আমাদেরকে সাধারণত বসানো হয় যখন কোনো একটা নাউনের পাশে। ধরো আমরা এখনই পড়লাম আই দ্য কেপলার মাস্টারম্যান, তাহলে এই যে একটা পার্ট, তাহলে আই কারো একটা কিছু দিয়ে তার সম্পর্কে বলা আছে, তাহলে এই যে নামের পাশে বা কোনো নাউন বা প্রোনাউনের পাশে যখন কোনো একটা শব্দগুচ্ছ বসবে তো সেটাতে মধ্যেও ভার্বটা থাকতে পারে, তখন তাকে বলা হচ্ছে নাউনের মতো সেটা কাজ করে, তাকে বলা হচ্ছে কি অ্যাপোজিশন টু এ নাউন। তো এইরকম বিভিন্ন নাউন ক্লজগুলো তার ভাগ রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লজ তো বললাম, অর্থাৎ কোনো একটা বাক্যের অংশ সে অ্যাডজেক্টিভের মতো পুরোটা কাজ করে, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ তো বললাম, এই অ্যাডভার্বিয়াল ক্লজের অ্যাডভার্বের যে ভাগ রয়েছে, অ্যাডভার্বিয়াল প্লেস, টাইম, ম্যানার, কজ, ইফেক্ট, কন্ডিশন আর কিছু রয়েছে, তো সেই রকম ভাবে পুরো বাক্যাংশটা যদি কাজ করে তাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর কোঅর্ডিনেটিং ক্লজ মানে কি, আমরা যদি দুটো বাক্যই সমান গুরুত্বপূর্ণ এবং কেউ কারোর উপর নির্ভরশীল নয়, মাঝখানে শুধু একটা কমা চিহ্ন দেওয়া রয়েছে, তো সেটা দুটো কিন্তু বড় বাক্যের একটা মূল ফুলস্টপের মাঝে দুটো অংশ রয়েছে, তাহলে দুটো কিন্তু পরস্পর কোঅর্ডিনেটিং ক্লজ। চলো তো এটা, তাহলে এইরকম ভাগে রয়েছে একটা ক্লজ। তো ক্লজ যখনই বলছি এর সঙ্গে সঙ্গে আমাদের একটা জিনিস বলে রাখা দরকার আছে, ফ্রেজ। ফ্রেজ কি জিনিস? ফ্রেজ মনেও কিন্তু একটা পার্ট অফ এ সেন্টেন্স, এটা হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স, পার্ট অফ এ সেন্টেন্স, এটাও একটা বাক্যের অংশ, কিন্তু এটার এর সঙ্গে এর পার্থক্য কি, এর কোনো সাবজেক্ট প্রেডিকেট পার্ট থাকবে না। এক নম্বর হচ্ছে যে সাবজেক্ট বা প্রেডিকেট কোনো কিছু থাকবে না, কোনো ভার্ব থাকবে না। ভার্ব মানে কি, সে ফাইনাইট ভার্ব হোক ইনফাইনাইট হোক, কোনো ভার্বও থাকবে না। তাহলে এমনি কোনো শব্দগুচ্ছ, যেমন ইন দ্য ওয়েস্ট, দি সান ইজ গোয়িং টু সেট ইন দ্য ওয়েস্ট, ইন দ্য ওয়েস্ট, এই যে শব্দগুচ্ছ এটা কোনো একটা ছোটো ফ্রেজ। তো এই ফ্রেজগুলো বিভিন্ন নামের হয়ে থাকে, ফ্রেজগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন কি, ফ্রেজটা কোনো নাউনের মতো কোনো জায়গায় পজিশন থাকতে পারে, অর্থাৎ ফ্রেজেরও আমাদের ভাগ রয়েছে। সেই ফ্রেজটা কোনো বাক্যাংশটা যদি সেখানে কোনো ভার্ব নেই, সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, সেই বাক্যাংশটা শুধু নাউনের মতো জায়গায় বসতে পারে, তখন নাউন ফ্রেজ হতে পারে। কিংবা যদি কোনো অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিংবা কোনো অ্যাডভার্বের জায়গায় বসেছে তাহলে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিংবা বিভিন্ন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, যেমন প্রিপোজিশনগুলো কোনগুলো জানিস, প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং একটা ছোট্ট বাক্যাংশ, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোই সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ সেটা অ্যাডভার্বের মতো হতে পারে, আবার প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ নাউনের মতো হতে পারে। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ আলাদা করে কিছু নয়, সেটা একটা বাক্য মানে শব্দের অংশ, বাক্যের অংশ, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারবে, অ্যাডভার্বের মতো কাজ করতে পারবে, নাউনের মতো কাজ করতে পারবে। ঠিক আছে, সেই রকম অ্যাপোজিশন টু এ নাউনের মতো কাজ করতে পারে, অ্যাবসলিউট ফ্রেজের মতো কাজ করতে পারে, এরকম। এটা আমাদের যে দুটো জিনিস মেনলি বললাম, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। তো এর মধ্যে কোনো ভার্ব থাকবে না, অ্যাডজেক্টিভ থাকবে না, সরি ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, কিছু থাকবে। আর ক্লজের মধ্যেও কিন্তু এইগুলো থাকবে। তো এরপরে আমরা কিছু এক্সাম্পল দিয়ে এটা আমরা পরিষ্কার করে বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা কি ক্লজ হচ্ছে। বলেছিলাম
ফ্রেজ আর ক্লজ। ক্লজ ব্যাপারটা আমরা বলেছি যে কি বলেছি, যে বাক্যের একটা অংশ হবে এবং সেখানে একটা ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, প্রেডিকেট অংশ থাকবে, এবং সেই ক্লজগুলো হতে পারে ফাইনাইট বা একটা ভার্ব থাকবে, আবার না ফাইনাইট ভার্ব নাও থাকতে পারে। তো আমরা এই যে কতগুলো বাক্য লিখেছি, তো আমরা দেখার চেষ্টা করব যে কোনটাতে ক্লজ আর কোনটাতে ফ্রেজ রয়েছে। তো এখানে আমরা যে বাক্যগুলো, ফার্স্ট বাক্যটা যদি খেয়াল করি, আই নো হু ইজ হি। তো এখানে আমরা যদি দেখি এইটা একটা কিন্তু ছোট্ট ক্লজ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা হচ্ছে এই এটার প্রধান যে ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলে বলা হচ্ছে। এর অর্থটা অন্য কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু হু ইজ হি এইটা যদি বলি, এটা কিন্তু এর অর্থটা এর উপর নির্ভরশীল। তো এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলে বলা হচ্ছে। অর্থাৎ এটা একটা বড় বাক্য, এর অংশ। অর্থাৎ এক্ষেত্রে এটা আমি যদি বলি, এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ আবার আমরা বিভিন্ন ভাগ পড়েছি, একটা নাউন ক্লজ হতে পারে, একটা অ্যাডভার্ব ক্লজ হতে পারে বা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, আর হচ্ছে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। তো এটা কি ধরনের ক্লজ? তো আমি এই ক্লজটা কি হিসাবে এখানে কাজ করছি দেখি। এই যে ক্লজ মানে যদি একটা নাউনের মতো কাজ করে নাউন ক্লজ, যদি ভার্বের মতো কাজ করে, সরি অ্যাডভার্বের মতো কাজ করে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর যদি মানে কোনো অ্যাডজেক্টিভ গুণ দোষ বোঝাচ্ছে সেরকম ক্লজ হবে। তো এখানে আই নো, আমি জানি, নো ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, উত্তরটা কিন্তু এইটা পাচ্ছি। তাহলে এটা অবজেক্ট হিসাবে কাজ করেছে। অবজেক্ট মানেই হয় একটা নাউন হয়, জানি আমরা, অবজেক্ট সাধারণত নাউনই হয়। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। কি বলছে, বোঝা গেল? অর্থাৎ নাউনটা সাধারণত সাবজেক্ট পজিশন বা অবজেক্ট পজিশনে ভার্বের দু জায়গায় বসে। তো এখানে পুরো বাক্য অংশটাই কিন্তু এখানে একটা ক্লজটায় নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। তো আমরা যদি এখানে একটা ফ্রেজের সঙ্গে তুলনা করি, ফ্রেজ বলছি কি যে সেটাও একটা বাক্য অংশ হবে, কিন্তু সেখানে কোনো ভার্ব থাকবে না। তো এখানে আমি যদি দেখি, প্রেইজিং ইজ এ গুড ভার্চু, তো এখানে ভার্ব পাচ্ছি, কিন্তু এই যে প্রেইজিং শব্দটা এখানে কিন্তু একটা সিঙ্গেল শব্দ, এটা কি কিন্তু এটা ফ্রেজ হিসাবে কাজ করেছে এবং এটা নাউনের মতো কাজ করছে, এটা নাউন ফ্রেজ। কিংবা আমি যদি বলি, মিস্টার রয় শোড হিজ স্টুডেন্ট হাউ টু অ্যাসেম্বল কম্পিউটার। তাহলে বুঝতে পেরেছিস, মিস্টার রায় শোড হিজ স্টুডেন্ট, দেখিয়েছিল তার সাথে হাউ টু অ্যাসেম্বল কম্পিউটার। এই যে বাক্যাংশটার মধ্যে দেখতে পাচ্ছি কোনো কিন্তু ভার্ব নেই। এখানে বাক্যাংশটার ভিতরে একটা কিন্তু ভার্ব আছে, সে ফাইনাইট হোক নন ফাইনাইট হোক, ভার্ব আছে। কিন্তু এই যে বাক্যাংশটার মধ্যে হাউ টু অ্যাসেম্বল এ কম্পিউটার, একটা কিভাবে কম্পিউটারকে তৈরি করতে হয় বা মানে অর্থাৎ অ্যারেঞ্জ করতে হয়, সেটা তিনি শিখিয়েছিল। তাহলে এই যে মিস্টার রয় শোড হিজ স্টুডেন্ট, তাহলে এটা একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এটা কিন্তু কোনো ক্লজ নয়, এটা একটা ফ্রেজ। কিন্তু এর ভেতরে এটা একটা বাক্যেরই অংশ, কিন্তু এর ভেতরে কোনো ভার্ব নেই। তাহলে ফ্রেজের একটা পার্থক্য থাকবে, কোনো ভার্ব থাকবে না। আর যদি থেকে থাকে, যদি এই যে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপেল হয়ে থাকবে, সেটা সবসময় কিন্তু নাউনের আর সাবজেক্ট পজিশনে বসে যদি থেকে থাকে। আবার যদি এই বাক্যটা থেকে থাকে, দিস ইজ এ পেজ উইথ নো রাইটিং অন ইট, উইথ নো রাইটিং অন ইট, তাহলে দিস ইজ এ পেজ উইথ নো রাইটিং অন ইট। দেখ এইখানে হাউ টু অ্যাসেম্বল এ কম্পিউটার, কিভাবে দেখিয়েছিলেন, কি দেখিয়েছিলেন, কি দেখিয়েছিলেন, এটা একটু নাউনের মতো কাজ করছে। তাহলে এই যে ফ্রেজটা, এটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এটাও একটা সাবজেক্টের জায়গায় বসেছে, এটা একটা আইএনজি যুক্ত ফর্ম, এটা কিন্তু নাউন ফ্রেজ। আবার দেখ, দিস ইজ এ পেজ উইথ নো রাইটিং অন ইট, এটাই হচ্ছে একটা পেজ যেখানে কোনো লেখা নেই। তাহলে এই যে একটা অংশ উইথ নো রাইটিং অন ইট, এর মধ্যে ভার্ব থাকলেও পার্টিসিপেল ফর্ম হয়ে আছে, এবং অর্থাৎ নন ফাইনাইট ভার্ব আছে, কিন্তু কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই। এই পেজ ভার্বের এটা গুণদোষ করছে, কি ধরনের পেজ, যেখানে কোনো লেখা নেই। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ফ্রেজ বা সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পেরেছি? আবার সেরকম এখানে আমি একটা উদাহরণে চলে আসি, ওন্ডেড ইন দ্য ওয়ার হি রিটার্ন হোম, আহত হয়ে সে ঘর ফিরেছিল। তাহলে এক্ষেত্রে এই উন্ডেড ইন ওয়ার, এটা কিন্তু মূল ক্লজ নয়। হি রিটার্ন হোম, এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্য, অর্থাৎ সে ঘর ফিরেছে। আহত হইয়া এর উপর নির্ভরশীল, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটাও নাউনের মতো জায়গায় বসে আছে। উন্ডেড ইন ওয়ার, আহত হইয়া যুদ্ধে সে ঘরে ফিরেছিল। তাহলে এই তার এর সম্পর্কে বলে যাচ্ছে, উন্ডেড ইন ওয়ার। তাহলে এটার মধ্যে একটা ভার্ব আছে, এটা একটা, অর্থাৎ আমরা বলছি কি ক্লজের ক্ষেত্রে ফাইনাইট ভার্বও থাকতে পারে, আবার নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, পার্টিসিপেলও থাকতে পারে, আর মূল ভার্বও থাকতে পারে, এগুলো ক্লজ। আই নো দ্য বয় হু ইজ হনেস্ট, তাহলে হু দিয়ে শুরু হয়েছে, একটা ভার্ব দিয়ে আছে, এবং এখানে আছে বয়কে গুণদোষ করছে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার যদি বলি, রবি ইজ হনেস্ট অ্যান্ড আই নো ইট, এখানে দেখ রবি ইজ অনেস্ট
আই নিউ ইট, দুটো ক্লজই সমান গুরুত্বপূর্ণ। এই বাক্য একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে দুপাশে যে দুটো ক্লজ আছে সমানই গুরুত্বপূর্ণ, কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে এটা হচ্ছে কিন্তু আমরা যে কোঅর্ডিনেটিং ক্লজ বলেছিলাম, তাহলে ক্লজগুলো প্রধানত তিন ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং অর্থাৎ দুজনই সমান গুরুত্বপূর্ণ, তাহলে এটা হচ্ছে সেই কোঅর্ডিনেটিং ক্লজ। অর্থাৎ কোনো কোনো বাক্যে আবার অ্যান্ডের আগে কমা দিয়েও থাকতে পারে, তো সেই রকম বাক্যগুলো কিন্তু দুটোই সমান গুরুত্বপূর্ণ, অর্থাৎ এর সঙ্গে মিল রয়েছে, অর্থাৎ এইটা বলছি মানে এর সঙ্গে এইটাও বলছি, অর্থাৎ দুটোই সমান গুরুত্বপূর্ণ কিন্তু এদের মধ্যে মিল আছে। আমি তাকে জানি রবি খুব হনেস্ট, অর্থাৎ তার সম্পর্কে বলছি এবং দুজনের মধ্যে একটা কলেজের সঙ্গে একটা কলেজের সম্পর্ক রয়েছে, সেই জন্য একটা বাক্যের পর একটা বাক্য বলা হয়েছে। আর দি বয় হু ইজ ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি ইজ স্টুডিয়াস, এখানে আমাকে প্রিন্সিপাল ক্লজটা বাঁচতে হবে, কে নির্ভরশীল নয়। এখানে দুটো ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। এই যে সাধারণত কিছু যে লিঙ্কার দিয়ে শুরু হয় সেইগুলোই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে থাকে। হু ইজ ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি, এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং আর বাকি অংশটা দি বয় ইজ স্টুডিয়াস, এই হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা ভাগ করে লেখা হয়েছে। যদি কেউ ছেলে লিখতো দি বয় ইজ স্টুডিয়াস হু ইজ ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি, তো এটা কিন্তু ভুল হবে। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, এটা রিলেটিভ ক্লজ হয়েছে। কারণ কি, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে, বয়ের গুণদোষ করছে, এই ক্লজটা বয়ের গুণদোষ করছে, সেই জন্য এই জায়গায় বসালে এটা সঠিক হবে। আমি যদি বলে দিই দি বয় ইজ স্টুডিয়াস হু ইজ ওয়ার্কিং, করলে হবে না, কারণ তখন এই হুটা সবসময় যার গুণদোষ করে তার, অর্থাৎ তার সামনে একটা নাউন থাকতে হয়। রিলেটিভ ক্লজ হতে গেলে সাবঅর্ডিনেটিভ ক্লজের আগে একটা নাউন থাকতে হবে, তাকে অ্যান্টিসিডেন্ট বলে। সেই অ্যান্টিসিডেন্ট থাকবে এবং হু ইজ দিয়ে শুরু হবে, সেইগুলোকে বলা হচ্ছে রিলেটিভ ক্লজ। ক্যান ইউ সি দ্য কাইট হুইচ ইজ ফ্লাইং, হুইচ ইজ ফ্লাইং এটা একটা হচ্ছে ক্লজ, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, কারণ তার আগে একটা কাইটের গুণদোষ করছে, রিলেটিভ ক্লজ। আবার কি মাদার পুট দ্য ফিশ হোয়ার দ্য ক্যাট কুড নট রিচ, হোয়ার দিয়ে শুরু হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়ার দ্য ক্যাট কুড নট রিচ, যেখানে বেড়ালটা পৌঁছাতে পারে না, মাদার পুট দ্য ফিশ, তাহলে এই হোয়ারটা এখানে কি বলছে, কি স্থান বোঝাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডভার্বের ক্লজ, অর্থাৎ কোথায় রেখেছে স্থান বোঝাচ্ছে। আমরা জানি ভার্বটার স্থান কালো পাত্র বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝতে পেরেছি, অফ প্লেস, সরি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ, হ্যাঁ এটা প্লেসকে বোঝাচ্ছে। অলদো হি স্টাডিড হার্ড হি কুড নট পাস দ্য এক্সাম, এই যে এইটা থেকে শুরু হয়েছে, লিঙ্কার থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হবে। এবং এটা কোন ধরনের ক্লজ, এটা কি বলছে, অলদো হি স্টাডিড হার্ড হি কুড নট এক্সাম, পাস করতে পারছিল না, অর্থাৎ যদিও ভালো করে পড়লো, এটা তাহলে কি একটা কন্ট্রাস্ট হয়ে গেছে, ভালো করে পড়েছে তবুও ফেল করে গেছে, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, অর বিপরীতে বোঝাচ্ছে। ইন অর্ডার টু ক্যাচ দ্য রেইন ইউ শুড স্টার্ট ইন দ্য মর্নিং, তাহলে এই ইন অর্ডার টু এটা একটা কিন্তু একটা লিঙ্কার, এটা কিন্তু একটা ফ্রেজ থেকে লিঙ্কার হয়ে বসেছে। ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটা ধরতে যাওয়ার জন্য সে সকাল সকাল শুরু করলো, তাহলে এখানে আমার ভিতরে একটা ভার্ব আছে ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে এটা একটা পারপাস, উদ্দেশ্য, অ্যাডভার্বিয়াল ক্লজ। হি উইল স্যাক ইউ, হি উইল স্যাক ইউ বা উই উইল স্যাক ইউ, আজকে যেটা আমরা পড়লাম, উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ, তাহলে ইফ দিয়ে শুরু হয়, এটা একটা সাধারণত ইফ বা অলদো কন্ডিশন এই সমস্ত বোঝাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ এদের মধ্যে অবশ্যই একটা করে ভার্ব থাকবে, বলছি বোঝা গেল। তো আমরা শুধু ক্লজটা বললাম, তাহলে ক্লজগুলো শুরু হবে কোনো একটা লিঙ্কারগুলো দিয়ে, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ যে অ্যাডভার্ব এগুলো দিয়ে শুরু হবে, কোনো জায়গায় লিঙ্কারগুলো দ্যাট, অলদো, ইফ এই সমস্ত দিয়ে শুরু হবে, সেই অংশটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সেই ক্লজ পার্টটা যদি নাউনের মতো কাজ করছে তো নাউন ক্লজ, যদি অ্যাডভার্বের মতো কাজ করছে তো অ্যাডভার্ব ক্লজ। তো আমরা এখানে জাস্ট সাবঅর্ডিনেট ক্লজগুলোকে ডিটেক্ট করলাম এবং সেটা কি ক্লজ হিসাবে কাজ করেছে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হচ্ছে কি অলদো, এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের অনেক ভাগ রয়েছে, যেমন অ্যাডভার্বের অনেক ভাগ রয়েছে সেরকম অ্যাডভার্বিয়াল ক্লজেরও সেরকম ভাগ থাকবে। আবার কি এই রকম ফ্রেজের কথা যেটা বললাম, যেখানে কিন্তু কোনো ভার্ব থাকবে না, সেও কিন্তু নাউনের মতো কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। সেরকম ফ্রেজের ক্ষেত্রে আমরা এখন দেখলাম, এখানে ছোট্ট একটাই প্রেইজিং আইন যুক্ত হয়ে একটা ভার্ব বসেছে, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব হয়েছে, এটা একটা নাউন হিসেবে বাস করেছে। প্রেইজিং ইজ এ গুড ভার্ব, এটার এই ভার্বের নাউন হিসেবে কর্তা হিসেবে বসে, এটা একটা নাউন হয়েছে। মিস্টার রায় শোড হিজ স্টুডেন্ট হাউ টু অ্যাসেম্বল, এটা একটা অবজেক্ট হয়ে বসেছে, শো ভার্বের এটা অবজেক্ট হয়ে বসেছে, এটা একটা নাউন ফ্রেজ। আবার দিস ইজ এ পেজ উইথ নো রাইটিং অন ইট, কোনো লেখা নেই, তাহলে পেজ ভার্বের এ করেছে, এখানে কোনো সাধারণত ভার্ব থাকবে না, মূল ভার্ব থাকবে না, সাবজেক্ট প্রেডিকেট থাকবে না, শুধু মূল ভার্ব নয়, পেজে কোনো সাবজেক্ট আর প্রেডিকেট অংশ থাকবে না, বুঝা গেল।
আর কোনো হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না। আবার এটার ক্ষেত্রে যদি দেখি দি হর্স রানস উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড এটা একটা ফ্রেজ, এই উইথ একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এগুলো আছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই প্রিপোজিশনাল ফ্রেজ এই রান ভার্বটাকে ওই করছে কোয়ালিফাই করছে, তাহলে এটা একটা আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি বা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে কি যে প্রিপোজিশনাল ফ্রেজ। হেয়ারিং এ নয়েজ দ্য বয় ওক আপ, শুনিয়া গন্ডগোল শুনিয়া এ কিন্তু জেগে উঠলো। হিয়ারিং এ নয়েজ অর্থাৎ এখানটা গন্ডগোল শুনিয়া ছেলেটি জেগে উঠলো, তাহলে এটা জেগে ওঠার কারণকে বলছে, এটা অ্যাডভার্বিয়াল বলছে, বুঝতে পেরেছি? জেগে ওঠার কারণটাকে বলছে। ইন স্পাইট অফ ইলনেস হি ওক আপ, সত্ত্বেও জেগে উঠেছে, তাহলে এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ এগুলো সব ফ্রেজ, এর ভিতরে কোনো নাম নেই। বিসাইডস মেকিং, বিসাইড একটা প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। সীমা মাই সিস্টার, এই যে দেখ সীমার পরে এই যে চিহ্ন দিয়ে বলছে এটাকে বলা আছে নাউন ইন অ্যাপোজিশন ফ্রেজ, এর ভিতরে কোনো ভার্ব নেই, নাউনের পরেই দেওয়া আছে একটা অ্যাপোজিশনাল ফ্রেজ। আবার কোনো জায়গায় নাউন ইন অ্যাপোজিশন ক্লজও হতে পারে যদি এর ভিতরে কোনো ভার্ব থেকে থাকে, বুঝতে পেরেছি? সেটা নাউন ইন অ্যাপোজিশন ক্লজ। তো ফ্রেজ আর ক্লজ প্রায় সিমিলার, একই রকম, তাদের কাজের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেটা দেখতে পাবো। এর ভিতরে ভার্ব থাকবে না, থাকলেও ইন ফাইনাইট ভার্ব থাকবে না, আর সাবজেক্ট প্রেডিকেট পার্টও তো থাকবে না, আর এইখানে এগুলো সব থাকতে পারে। বোঝা গেল? তো এটা একটু দেখে নিস।